কলকাতা থেকে লাদাখ ট্রিপের আজকে তৃতীয় দিন, এখনো পর্যন্ত কিন্তু আমাদের এক্সট্রা কস্ট টোটালি জিরো। শুধুমাত্র আমরা গাড়িতে তেল ভরছি আর যাচ্ছি, না হোটেল খরচা আছে না খাওয়া খরচা আছে। উপরে কয়লা ভর্তি মালগাড়ি যাচ্ছে। এই হচ্ছে আগ্রা লখনৌ এক্সপ্রেস হয়ে নিচে বেরিয়ে গেল আর আমরা সোজা যাবো NH-19 হয়েই। এখানে একটা সুন্দর জায়গা দেখো। ও রিসব একদম এসে পুরো লম্বা হয় শুয়ে পড়ে জায়গা খাটিয়া ফেলানোর জন্য। পুরো গাছটাও কিন্তু ইউনিক। এ যাবো গাছের গোড়ায় শিকড় হয়, এর আবার গাছের মাথাতে শিকড় হয়ে আছে। বিশ্বাসই হচ্ছে না আমার এখনো পর্যন্ত যে আমরা 125 সিসির বাইক নিয়ে আজকে যমুনা এক্সপ্রেসওয়ের উপরে গাড়ি চালাচ্ছি। আমাদের বাইক যেহেতু 125 সিসি, তো 80-90-এর বেশি কিন্তু উঠছে না। আর এই সমস্ত এক্সপ্রেসওয়েতে 80-90 মানে হচ্ছে বাচ্চাদের খেলা। গুড মর্নিং সকলকে। কলকাতা থেকে লাদাখ সিরিজের আজকে হচ্ছে তৃতীয় দিন আর আমরা রয়েছি এখন কানপুরটাকে পার করে একটা পেট্রোল পাম্পে। তো এর আগের ভিডিওটা যারা দেখেছো তারা তো জানোই যে আমরা কীভাবে এখানে এসে পৌঁছালাম। আর যারা এখনও পর্যন্ত আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি, তোমাদের সকলকে রিকোয়েস্ট করবো প্রতিটা পার্ট তোমরা দেখে আসো, তবে তোমরা প্রতিটা পার্টের সাথে প্রতিটা পার্টকে কিন্তু রিলেট করতে পারবে। তো এখন টাইম হচ্ছে প্রায় 7টা আর আমরা উঠে পড়েছি সবাই। উঠে ফ্রেশ হবো আর তার সাথে সাথে কিন্তু এই সমস্ত লাগেজ কিন্তু আমাদেরকে লোড করতে হবে বাইকে। কাল রাত্রে যতটা সম্ভব আমরা কাজ কমিয়ে রেখেছিলাম, মানে যেগুলো দরকার নেই সেই জিনিসগুলো কিন্তু আমরা অলরেডি বাইকে বেঁধে রেখেছিলাম। তবে রান্নাবান্না করেছিলাম, খাওয়া দাওয়া করতে, বাসন টাসন মাজতে কিন্তু আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। তো প্রায় 3টের সময় আমরা শুয়েছি আর 7টার মধ্যে কিন্তু আমরা আবার উঠে পড়েছি, কারণ আমাদের ডেস্টিনেশন আজকে রয়েছে দিল্লিটাকে যা হোক করে পার করতেই হবে। তো চলো বেশি টাইম নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আর অ্যাজ ইউজুয়াল ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে বেশি বেশি করে শেয়ার করো। কলকাতা থেকে লাদাখ সিরিজের এত কম বাজেটে আমরা ট্যুর করছি শুধুমাত্র তোমাদের জন্য। যারা প্ল্যান করছো লাদাখ যাবে কিন্তু পয়সার জন্য যেতে পারছো না, আমাদের এই পুরো সিরিজটার সাথে জাস্ট জুড়ে থেকো আর তোমরাও কিন্তু কলকাতায় লাদাখ যাবে সব থেকে কম খরচে। টাইম হচ্ছে 7:46 আর আমরা এখান থেকে বেরোচ্ছি এবারে। ভাইয়া আতে ফির থ্যাংক ইউ। তো এই পেট্রোল পাম্পে ছিলাম আমরা কাল রাত থেকে, ব্যবহার কিন্তু খুবই ভালো। সত্যি কথা বলতে গেলে এইরকম কোঅপারেট যদি করে সবাই। কাল রাত্রিরে আমরা রান্না বান্না করে খেতে করতে কিন্তু প্রায় 3টে বেজে গেছে আর তারপরে আমরা শুয়েছি। তো খুব বেশি হলে 3 থেকে 4 ঘন্টা ঘুম হয়েছে, তবে ঘুমটা হয়েছিল ভালো কিন্তু, কারণ রাত্রে বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির কারণে কিন্তু অনেকটাই ঠান্ডা ওয়েদার ছিল। আজকের রাইডটা কিন্তু একদম টান উত্তেজনার মধ্যে হবে, কারণ আজকে আমাদের দিল্লিকে পার করতে হবে, এটা আমাদের টার্গেট রয়েছে। তো অনেকেই বলে দিল্লি বহুত দূর, তো দিল্লির কিন্তু একদম কাছে চলে এসেছি আমরা। আগ্রা পর্যন্ত কিন্তু আমাদের এরকমই রোড থাকবে আর আগ্রার পর থেকে কিন্তু আমরা আবার যমুনা এক্সপ্রেস হয়ে ধরে নেব। বাইকের ফার্স্ট টাইম আমরা টোল দেবো যমুনা এক্সপ্রেস হয়েতে। আমরা দেখতে পাচ্ছি টোল ট্যাক্স এসে গেছে। এই সমস্ত টোল ট্যাক্সের আমরা বাম দিক দিয়ে বেরিয়ে যেতে পারি, কিন্তু যমুনা এক্সপ্রেস ওয়ের পুরো ফুল ডিটেলস তোমাদেরকে দেখাবো যে কীরকমভাবে শুধু লেনগুলো করা রয়েছে। বাইকের লেন আমরা সবাই জানি যে বাম দিকে হয়, কিন্তু যমুনা এক্সপ্রেস ওয়েতে বাইকের লেন রয়েছে মিডিলের দিকে। এবারেই কিন্তু রাস্তার খেলা, রাস্তার ঘোর প্যাচ কিন্তু চালু হতে চলেছে আগ্রার পর থেকেই। আজকে আমরা যেখানে স্টে করব সেখানে কিন্তু আমাকে আমার গাড়ির মোবিলটাও চেঞ্জ করতে হবে। তো একটা এক্সট্রা কাজ কিন্তু আমাদের বেড়ে রয়েছে আজকের দিনে, সেই কারণে আজকে বেশি রেস্ট দেবো না, আজকে একটু টেনে রাখবো আমরা। এমনিতেই স্কিম রয়েছে দিল্লিতে থাকবো না, আমরা দিল্লি পার করেই তারপরেই থাকবো। আগ্রার ডিস্টেন্স আছে 289 কিলোমিটার। যাওয়ার সময় কোনো সাইড সিন আমরা রাখছি না, আমরা ডাইরেক্ট কিন্তু লের দিকেই অগ্রসর হয়েছি। যখন আমরা ব্যাক করব তখন আমরা যত সাইড সিন আছে করতে কিন্তু ব্যাক করব। চলো, আকাশের ওয়েদার কিন্তু একটু মেঘলাই রয়েছে, যার জন্য গরমটা নেই। তবে এরকম ওয়েদার থাকলেই ভালো, বৃষ্টি এসে গেলে মাথা খারাপ হয়ে যাবে। কাল তো সারাদিন আমরা বৃষ্টি পাইনি। কানপুরের ওভারব্রিজে জাস্ট উঠেছি আর বৃষ্টি শুরু। আর কানপুরের ওভারব্রিজটা এতটাই সরু যে ওখানে গাড়ি দাঁড় করানোর কোনো প্লেসই নেই। তো ওই কয়েক মিনিটের মধ্যে কিন্তু আমাদের পুরো ভিজিয়ে চান করে দিয়েছে।
चलो चलो भाई, आज तो दिल्ली जाना है। তোমাদের ভাই আজকে এই 125 সিসির বাইক নিয়ে কলকাতা থেকে দিল্লি চলে এসেছে ভাই। দিল্লি মানে এখনো পর্যন্ত আসেনি, কিছুক্ষণের মধ্যে আমরা দিল্লি এন্টার করেই যাব। কলকাতা থেকে লাদাখ ট্রিপের আজকে তৃতীয় দিন, আর এখনো পর্যন্ত কিন্তু আমাদের এক্সট্রা কস্ট টোটালি জিরো। মানে শুধুমাত্র আমরা গাড়িতে তেল ভরছি আর যাচ্ছি, না হোটেল খরচা আছে না খাওয়া খরচা আছে। তো তোমরা বুঝতেই পারছো এই ট্রিপটা কতটা কম বাজেটে আমরা কমপ্লিট করতে চলেছি শুধুমাত্র তোমাদের জন্য। তো কলকাতা থেকে লাদাখ যারা যাওয়ার প্ল্যান করেছো, টাকার জন্য যেতে পারোনি, তারা আমার এই ভিডিওটা দেখার পরে নেক্সট ইয়ারে কিন্তু অবশ্যই লাদাখের প্ল্যান বানিয়ে ফেলবে। কানপুর থেকে দিল্লি যাওয়ার দুটো রাস্তা রয়েছে, একটা হচ্ছে NH-34 হয়ে, যেটা কানপুর থেকে রাইট সাইড নিতে হয়, এবং একটা হচ্ছে এই রোডটা যেটা আমরা যাচ্ছি NH-19 হয়ে। তো দুটো রাস্তার মধ্যে NH-34 এর রাস্তাটা কিন্তু একটু কম, তবে রোড কন্ডিশন কিন্তু অতটা ভালো নয়, যার কারণে আমি এইদিকে যখনই যাই তো আমি এই রোডটাই প্রেফার করি। তোমরাও যদি ফার্স্ট টাইম কেউ আসো তো যমুনা এক্সপ্রেসওয়ে হয়েই যেও, লাইফ টাইমের একটা সেরা এক্সপিরিয়েন্স হবে তোমাদের। কারণ যমুনা এক্সপ্রেসওয়েতে গাড়ি চালাবার যে মজাটা রয়েছে বলে বোঝানো যাবে না। সকালবেলা উঠেই আগে আমি ওয়েদার আপডেট দেখছিলাম, তবে দিল্লিতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন। তো আমি জানি না আমরা কখন থেকে বৃষ্টি পাবো। তো দিল্লি ঢোকার আগে থেকে তো বৃষ্টি পাবো এটুকু 100%, মানে যমুনা এক্সপ্রেসওয়েতে যেই না আমরা এন্টার করব তারপর থেকে কিন্তু বৃষ্টি হওয়া শুরু হবে। তো সব কিছু প্রিপারেশন কিন্তু আমাদের আগে থেকেই নিয়ে নিতে হবে। ব্যাগট্যাগুলো তো পুরো প্লাস্টিক দিয়ে র্যাপিং করা রয়েছে। রাস্তার কন্ডিশন এখানে দেখতেই পাচ্ছ, সুন্দর রাস্তা, দুদিকে ব্যারিকেড করা, আর আমরা জাস্ট মিডিল দিয়ে যাচ্ছি পুরো। আমি অ্যাকচুয়ালি প্রেফার করি মিডিলের লেনটাই, কারণ একদম বাম দিয়ে গেলে যদি বাই চান্স কুকুর ছাগল ঢুকেও পড়ে তাহলে একটু চাপ হয়ে যায়। একদম ডান দিকে যেতে যায় না, কারণ ওই দিক থেকে অনেকে আবার টপকে এদিকে আসতে চাই, সেক্ষেত্রে চাপ হয়। আর মিডিল পজিশনটা হচ্ছে সব থেকে সেফ এরিয়া। তখনই আমার সামনে কোনো গাড়ি আসছে, আমি জাস্ট লুকিং গ্লাসে ফলো করে ওভারটেক করেই আবার আমি আমার লেনে, মিডিল লেনে কিন্তু চলে আসছি। টাইম হচ্ছে পাক্কা 9টা, আর আমরা রাস্তার ধারে দাঁড়িয়েছি একটু টিফিন করার জন্য। টিফিনে রয়েছে আজকে সকাল সকাল ছাতু গোলা হচ্ছে, ছাতু খাওয়া হবে, তারপরে কন্টিনিউ করা হবে। সকালবেলা ছাতু খাওয়া কিন্তু পেটের পক্ষেও ভালো, তো সারাদিন শরীরটা খুব ভালো থাকবে আমাদের, কি তাই তো। আর বোতলের মধ্যে ছাতু গোলা হচ্ছে, নিউ আইটেম। রাস্তার মধ্যে ছাতু হয়ে গেলে এরকম বোতলে খেতে হবে, তাই তো ভাই। আর আমাদের পিছনে এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এই যে রাস্তাটা যাচ্ছে আমাদের ওই সামনে থেকে জাস্ট এই রাস্তাটা চলে যাচ্ছে আগ্রা সাইডে, আর আমরা এই সোজা চলে যাচ্ছি পুরো দিল্লি। দিল্লিও কিন্তু প্রায় 80 থেকে 90 কিলোমিটার আমরা গাড়ি চালিয়েছি, তারপরেই কিন্তু দাঁড়িয়েছি। যাই হোক, চলো এখানে আমরা ছাতুটা তো খাই, তারপরে বাকি জার্নি কন্টিনিউ করব। এখনও এখান থেকে প্রায় 400 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে দিল্লির। টাইম হচ্ছে 9:33, আর আমরা এখানে ছাতুটা তো খাওয়া কমপ্লিট করে বেরোচ্ছি এবারে। চলো, অ্যাজ এ গুগল ম্যাপ আমরা 4:20-র মধ্যে কিন্তু দিল্লি পৌঁছে যাবো দেখাচ্ছে। এবার দেখা যাক, রাস্তায় আমাদের দাঁড়াতে হবে, এগোতে হবে, তো টাইম একটু বেশি লাগবে, সেটা নিয়ে কোনো চাপ নেই। আমরা মোটামুটি আজকে যত রাত্রি হোক দিল্লিটাকে পার করে তবেই কিন্তু দাঁড়াবো, এরকম একটা স্কিম রয়েছে। এই ট্রিপে আমরা এখনও পর্যন্ত যেভাবে গাড়ি চালাচ্ছি, এইভাবে যদি স্পিড পুরো ট্রিপটাই আমরা মেনটেন করতে পারি, তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি আমরা পৌঁছে যাবো লে পর্যন্ত। আজকে যদি আমরা দিল্লি পার করে দিতে পারি, কালকে কিন্তু আমরা মানালি ঢুকে যাব। মানালির পর থেকেই কিন্তু আসল খেলা শুরু। কালকের রাইডটা হবে একদম সুন্দর সুন্দর সিনিক বিউটিকে এনজয় করতে করতে। যেখানে আমরা দাঁড়িয়েছিলাম ওখানে আমি আমার বাইকের এয়ার প্রেশারটাকে করে চেক করে নিলাম, কারণ আমার মনে হচ্ছিলো যে এয়ার প্রেশার যেন কম কম মনে হচ্ছে। যতই আমি গাড়ি টানছি তো 80-র উপরে কিন্তু উঠছে না। কেন উঠছে না আমি বুঝতে পারিনি প্রথমে। তো দেখলাম যে পিছনের জায়গায় হয়ে গেছে 35, আমার 40 থাকে। আমি আর ওখানে হাওয়া দেওয়া মেশিন টেশিন বার করিনি, কারণ আবার সব ব্যাগ ট্যাগ খুলতে হবে, আবার বাঁধতে হবে। এইটাও এখান থেকে 43 কিলোমিটার, আগ্রা হচ্ছে 162, দিল্লি 338 কিলোমিটার। পৌঁছে গেছি আমরা ইটাওয়া কানপুর টোল প্লাজার সামনে। টোল প্লাজাটা কতগুলো গেট বুঝতে পারছো? আমাদের ওইদিকে টোল প্লাজার মতন কিন্তু একদমই না, এদিকে প্রচুর গেট রয়েছে। বাইক লেন এখানে আবার লিখেও রেখেছে, অসুবিধা নেই। তবে বড্ড সরু রাস্তা, আমাদের যেহেতু ফুল লোডের গাড়ি আছে, একটু সাইডে ঠেকে গেলেই কিন্তু পড়ে যাব। প্রয়াগরাজের পর থেকে যে রাস্তা আমরা পেয়েছি, সেই রাস্তার জাস্ট তুলনা নেই। কী হলো হঠাৎ করে অটো টোটো সব বেড়ে গেল এত, আমি বুঝতে পারলাম না।
দিল্লি থেকে আমরা 354 কিলোমিটার দূরে আছি, আর হঠাৎ করেই কিন্তু টোটো অটোর চাপ হাইওয়ের মধ্যে বেড়ে গেছে। এত অটো কিন্তু হাইওয়েতে সাধারণত থাকে না। এখানে আবার কি হলো, এত জাম কিসের? আরে বাবা, তো লম্বা লাইন পড়ে গেছে। কিসের জাম তো বোঝা যাচ্ছে না। এখানে অনেক গাড়ি ফাড়ি শুধু দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি। জামটা কিসের লাগলো? হাইওয়ের ধারে এরকম একটা মেলা টাইপের বসেছে, যার জন্য কিন্তু এখানে এত জাম। পুরো হাইওয়ের হাফ রাস্তা পুরো ব্লক করে রেখেছে পুলিশ থেকে। মানে বুঝতে পারছো, ন্যাশনাল হাইওয়েকে ব্লক করে দিচ্ছে। হাইওয়ের ধারে মেলাটার কারণেই কিন্তু আশপাশে যত লোক রয়েছে সবাই একদম ঝেঁটিয়ে চলে এসেছে মেলা ঘোরার জন্য। আর ওই কারণে কিন্তু এই অটো ফটোগুলো হাইওয়ের উপরে এত বেশি দেখা যাচ্ছে এখন। এতক্ষণ আমরা আসছিলাম পুরো শুকনোর মধ্যে দিয়ে, আর এখান থেকে দেখতে পাচ্ছি যে রাস্তায় বেশ জল পড়ে আছে। মানে বৃষ্টি কিন্তু হয়েছে এদিকে একটু আগেই। যত আগের দিকে যাব এবারে বৃষ্টির চান্সটা অনেকটাই বাড়তে থাকবে। মনসুনের লাদাখ রাইড করাটা এটাই হচ্ছে চ্যালেঞ্জিং ব্যাপার, যে সব সময় কিন্তু বৃষ্টির একটা ঝামেলা থেকে থাকে। টাইম হচ্ছে 10:26, আর আমরা ইটাওয়া পৌঁছে গেছি। আর এই উপর থেকে ইটাওয়া সিটিটাকে একবার দেখো খালি, কত সুন্দর লাগছে। আর একটু আগে পর্যন্ত তোমার দেখাচ্ছিলাম যে জল জল জল, আর এখানে দেখো পুরো শুকনো। তো যেখানে মেঘ সেখানেই বৃষ্টি হচ্ছে, এরকম একটা সিন চলছে আপাতত আমাদের সাথে। আর এই বুটে টুটে তো বাইকের জল উঠে উঠে পুরো আবার ভিজে গেল। আজকে দিল্লিতে রাইড করতে হবে, দিল্লিতে তো চপ্পল পরে রাইড করা যাবে না, দিল্লিতে কিন্তু আমাদের এই ভিজে বুট পরেই যেতে হবে আর কি। ও সিন দেখো, উপরে কয়লা ভর্তি মালগাড়ি যাচ্ছে, আর আমরা তার ঠিক নিচে দিয়ে যাচ্ছি। অপরূপ লাগছে কিন্তু, জাস্ট মনে হচ্ছে সিনেমা চলছে। স্যাট 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 করে বেরিয়ে গেল। অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছিলাম, তো একটু দাঁড়াবো বলে সবে সাইড করেছি, আর বৃষ্টি আবার পড়া শুরু করে দিয়েছে। পালাচ্ছে এখান থেকে। চলো ভাই চলো, ভাগো ইয়াসে। তো ওয়েস্ট বেঙ্গল ছাড়ার পর থেকে ঝাড়খণ্ডে যেই না ঢুকে গেছি আমরা, বাংলা কিন্তু কেউ বুঝছে না, সবাইকে হিন্দিতেই কিন্তু কথা বলতে হচ্ছে আমাদের। বাংলাতে শুধুমাত্র এই ব্লগিংই করছি। 2 মিনিটও আমরা গাড়ি চালাইনি, আবার এদিকে রোদ উঠেছে, পিছনে কিন্তু বৃষ্টি বেশ জোরে হচ্ছিল। তো ওখানে যদি দাঁড়িয়ে থাকতাম তো পুরো ভিজে যেতাম। এইসব বলছিল যে এখানে দাঁড়িয়ে যাওয়া হবে কি না, আমি বললাম যে না, উপরে মেঘ আছে, তো চলো একটু আগেই যাই আমরা, আগে গেলে বৃষ্টিটা কিন্তু পাবো না। আমি প্রথমে ভাবছিলাম যে হয়তো গম টম শুকনো দিয়েছে, এগুলো গম নয় কিন্তু, এগুলো যে ভুট্টার দানা। তো ভুট্টার দানা রাস্তার ধারে ধারে কিন্তু প্রচুর সব শুকনো দিয়েছে। এই হচ্ছে আগ্রা লখনৌ এক্সপ্রেস হয়ে নিচে বেরিয়ে গেল, আর আমরা সোজা যাবো NH-19 হয়েই যমুনা এক্সপ্রেস ওয়ের দিকে। আমাদের এই দিকের কথা পুরো সোজা দাঁড়িয়ে আছে, আর ওই দিকের কিন্তু আগ্রা লখনৌ এক্সপ্রেস ওয়ের এটা পুরো বাঁকা বাঁকা টাইপের। চলো এইখান দিয়েও ঢোকা যায়, এই বাম দিক গেলে কিন্তু আগ্রা লখনৌ এক্সপ্রেসে চলে যাচ্ছে। আর আমরা তার ঠিক নিচ থেকে চলে যাচ্ছি NH-19 হয়ে। তো আমরা হয়তো যখন ফিরবো তখন কিন্তু আমাদের আগ্রা লখনৌ এক্সপ্রেস ওয়ে দিয়ে ফিরতে হবে। ওয়েলকাম টু গুড়াউ টোল প্লাজা। ওকে, টাইম হচ্ছে 11:15, আর আমরা সবেমাত্র গুড়াউ টোল প্লাজা ক্রস করছি। যতই আমরা আগ্রার দিকে এগিয়ে চলেছি না, রাস্তার কন্ডিশনও কিন্তু জাস্ট ফাটাফাটি হতে থাকছে। মানে এর আগে পর্যন্ত যে রাস্তায় এসেছি তবু একটু টুকটাক গাড্ডাগুড্ডি ছিল, আর এখনকার রোড কন্ডিশন দেখো পুরো চকচক করছে। আর আমাদের এখন বাম সাইড দিয়ে শুধু দেখতে পাবে ভুট্টার ক্ষেত, মাঠকে মাঠ শুধু ভুট্টা চাষ হয়েছে। ওয়াও, এদিকে ভুট্টার দাম কিন্তু অনেকটাই কম, তবে আমাদের ওখানে নিয়ে যাওয়াটা সবথেকে বড় চাপের। যেহেতু এখানে ভুট্টা চাষ হয়েছে, কিন্তু কেউ বিক্রি করতে দেখছি না, রাস্তার ধার ধারে দোকান টোকান করে থাকবে, ভুট্টা বিক্রি হবে। তো এই সমস্ত রাস্তায় যে গাড়ি চালায়নি, তাহলে সে কি গাড়ি চালালো ভাই? সিরিয়াসলি বলছি, রাস্তার জাস্ট আমরা মজা নিচ্ছি এখন, শুধু থ্রটেল দিয়ে চুপচাপ বসে আছি, আর কোনো কাজ নেই।
ফাঁকা হাইওয়ে, একদম চাকাচাক, রাস্তার দিকে তো তাকাবার কোনো দরকারই নেই, এতটাই সুন্দর রাস্তা। শুধু সামনে গাড়ি যখন এসে যাচ্ছে তখন শুধু পাশ কাটিয়ে বেরিয়ে যাও, আবার চুপচাপ ধরে বসে থাকো। এই হচ্ছে এখনকার কাজ। ভুট্টাগুলো দেখো পুরো পাহাড় করে রেখেছে ভুট্টার। আমি তাই ভাবছিলাম যে রাস্তার ধারে এরা বিক্রি করছে না কেন, দানাগুলোকে ছাড়িয়ে পুরো বস্তা বস্তা করে সব মাথায় মাথায় করে নিয়ে চলে যাচ্ছে। এগুলো সব ফ্যাক্টরিতে যাবে, গিয়ে নানান রকম জিনিস তৈরি হয়ে যাবে আর কি। তো রাস্তার ধারে যেভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, পা দিয়ে কাজ করছে, দেখার পরে কিন্তু ওই সমস্ত জিনিস খাবার ইচ্ছাও হবে না। টাইম হচ্ছে এখন 11:41, আর আমরা দিল্লি থেকে 287 কিলোমিটার দূরে রয়েছি। আর প্রচণ্ড গরম বাইরে, যার জন্য ঘুমিয়ে পড়েছি। বাইকগুলোকে যা সেরকম রেখেছি, সুন্দর জায়গা দেখো। ও ঋষভ একদম এসে পুরো লম্বা হয় শুয়ে পড়ে যায়, খাটিয়া ফেলার জন্য। হ্যাঁ, আর উপরে গাছটাও কিন্তু ইউনিক। এ দেখো, গাছের গোড়ায় শিকড় হয়, এর আবার গাছের মাথাতে শিকড় হয়ে আছে। এই আবার কি জিনিস আমি প্রথমবার দেখছি। এটা কি গাছ, যদি কেউ জেনে থাকো কমেন্টে অবশ্যই জানিও। আর গাছের দেখতে কিন্তু দারুণ লাগছে, পুরো ইউনিক একদম। আমাদের পিছনে যদি দেখাই, এই দেখো এদিকে যত ক্ষেত দেখতে পাবে সব কিন্তু ভুট্টা চাষ হয়ে আছে। তো ভুট্টা ছড়াছড়ি। সব রাইড সম্পর্কে কিছু বক্তব্য আছে? হ্যাঁ, মোটামুটি ভালোই রাইড হচ্ছে। আর এখানে দিল্লিতে ঢোকা মাত্রই একটু গরম আর কি বেশি। আর মোটামুটি সব ঠিকই আছে। একটু ওয়ারেস খেতে হবে এবারে, কারণ এই গরমের মধ্যে শুধু জল খেলে চলবে না। চলো এখানে আমরা 2-5 মিনিট রেস্ট নিই, আবারও তারপরে কন্টিনিউ করা যাবে। সামনে আগ্রা আসছে, আগ্রার পর থেকে কিন্তু আমরা যমুনা এক্সপ্রেসওয়ে ধরতে চলেছি আজকে। 2000 years later. টাইম হয়ে গেছে 12:20, আর আমরা এই সুন্দর জায়গাটাকে ছেড়ে আবারও আগের দিকে এগোবো। আর এখান থেকে দিল্লির ডিস্টেন্স আছে 284 কিলোমিটার। চলো চলো চলো। এই জায়গাটাকে ছেড়ে যাওয়ার কিন্তু ইচ্ছা নেই, এত সুন্দর হাওয়া হচ্ছে আর এত ঠান্ডা এখানে, রাস্তায় বেরোলেই আবার গরম। আমি তো পুরো বাইক নিয়ে একদম গাছের গোড়াতেই ঢুকে দিয়েছিলাম। লাদাখ ট্রিপে একটা জিনিস সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওআরএস। কারণ এই গরমের মধ্যে যখন আমরা রাইড করি না, ওআরএস কিন্তু খেলে আমাদের শরীরে সেই এনার্জিটাকে বজায় রাখে। আর সত্যি কথা বলতে গেলে আমি যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে দাঁড়িয়ে জাস্ট ওআরএস জল করে খেলাম একটু, খাওয়ার পরে কিন্তু একদম চাঙ্গা হয়ে গেছি। আর এখন মোটামুটি বেশ কিছু কিলোমিটার যাওয়ার মতন ক্ষমতা এসে গেছে আমার মধ্যে। তো যারা এই সমস্ত রাইড করবে ওআরএসটাকে অবশ্যই সাথে রেখো। আর এখানকার লোকজন আমাদের দেখে এমন ভাব দেখাচ্ছে যেন মনে হচ্ছে এলিয়ান দেখে ফেলেছে। অ্যাকচুয়ালি এই গরমের মধ্যে সবাই হাঁসফাঁস করছে, আর তার মধ্যে আমরা এই রাইডিং জ্যাকেট পরে প্রপার গিয়ার আপ হয়ে কিন্তু গাড়ি চালাচ্ছি। সেইটা দেখে সবাই অবাক হয়ে যাচ্ছে যে এই গরমের মধ্যে এরা কীভাবে গাড়ি চালাচ্ছে এই জ্যাকেট পরে। রাস্তার মধ্যে তো মরিচিকা দেখা যাচ্ছে ভাই, মরিচিকা। ওয়েলকাম টু তুন্ডাল টোল প্লাজা। ছিলাম ঠিক এই রোডটা দিয়ে, একটা পেট্রোল পাম্পকে আমি জাস্ট মিস করে বেরিয়ে যাচ্ছিলাম, আবার সামনে থেকে ঘুরিয়ে তো এখানে পেট্রোল ভরবো, তার সাথে সাথে জল টলগুলো যা যা লাগবে সব ভরে নেব। 94.29, বাবা 600 হয়ে গেল। কতটা তেল যাক, 3 টাকাটা ছিল। বস বস বস, 680, ঠিক আছে থাক। না দেখলেই পুরো পড়ে যেত। চলো, তো টাইম হচ্ছে 1:29। এখানে জল টল সব ভরে নিয়েছি। আমি তাই ভাবছি যে দুপুরবেলা কীভাবে গাড়ি চালাবো। ওরে বাবা, আমি পুরো জ্যাকেটটা দেখো, পুরো জ্যাকেটটাই কিন্তু ভিজিয়ে নিয়েছি। এইটা একটুখানি যাওয়ার পরে পুরো শুকনো খটখটা হয়ে যাবে আবার। জ্যাকেটটা ভেজাবার পরে জাস্ট মজা লাগছে এখন, ঠান্ডা ঠান্ডা। ওয়েলকাম টু আগ্রা। তো তাজমহলের শহরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা এখান থেকে লেফট সাইড নিয়ে বেরিয়ে যাব দিল্লির দিকে। আর আমরা রয়েছি এখন আগ্রার ইনার রিং রোডেতে। তো ইনার রিং রোডটা জাস্ট ঘুরে এখানে জিলিপির প্যাঁচের মতন কতগুলো রাস্তা, বুঝতে পারছো? একটা রাস্তা যদি এদিক ওদিক হয়, পুরো আজকের দিনটা আমাদের বরবাদ হতে পারে। কিন্তু এই আমরা যমুনা এক্সপ্রেসওয়ের রাস্তা কিন্তু নিয়ে নিলাম, আর এটা জাস্ট ঘুরে পুরো ওই সাইডে তুলবে। যমুনা এক্সপ্রেসওয়েতে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই। সত্যি কথা বলতে গেলে এই যমুনা এক্সপ্রেসওয়ের যে ভিউটা রয়েছে না, এটার টানে কিন্তু বারবার আমি চলে আসি। আর যমুনা এক্সপ্রেসওয়েতে বাইক চালানোর যে মজাটা, সেটা হচ্ছে লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আমার সাথে ঋষভ আছে, ও ফার্স্ট টাইম আজকে যমুনা এক্সপ্রেসওয়েতে উঠছে। ও যে আজকে এক্সপিরিয়েন্সটা করবে, সেটা হচ্ছে লাইফ টাইম এক্সপিরিয়েন্স।
এটা পয়সা দিয়ে কেনা যাবে না। কোন এক্সপ্রেসওয়ের যে বোর্ডটা রয়েছে, বোর্ডের কাছে দাঁড়িয়ে একটা ছবি কিন্তু তুলতে হবে আমাদের। তো ওই জায়গাটা ছবি না তুললে ঠিক যেন হয় না। এর আগের বার যখন আমরা এসেছিলাম রাত্রিবেলা পার করছিলাম বলে আর ওখানে ছবি তোলা হয়নি। আমার এখনও মনে আছে রাত 3টের সময় আমরা যমুনা এক্সপ্রেসওয়েতে উঠেছিলাম, এখন বাজে 1:43। তো রাত্রিরের যমুনা এক্সপ্রেসওয়ে অলরেডি দেখিয়েছি তোমাদেরকে, আর এখন দেখাতে চলেছি দুপুরের যমুনা এক্সপ্রেসওয়ে। তো গরম তো বিশাল রয়েছে, অনেক জল টল বেশি খেতে হবে, ওআরএসও আমরা বেশি করে গুলে নিয়েছি। তো এইটা খেতে খেতে কিন্তু আমরা কন্টিনিউ করব। আর যমুনা এক্সপ্রেসওয়ে ডিস্টেন্স এখান থেকে দিল্লি পর্যন্ত ডিস্টেন্স আছে প্রায় 225 কিলোমিটার। তো যমুনা এক্সপ্রেসওয়ে মোটামুটি ধরে নাও 200 কিলোমিটার মতো হবে। এই দেখো যমুনা এক্সপ্রেসওয়েতে উঠেই ঋষভের এখন মনের একটা জোর পেয়ে গেছে। এই জায়গাটাই এরকম, সত্যি কথা, যতবারই আসে না কেন যমুনা এক্সপ্রেসওয়েতে বাইক চালানোর একটা আলাদাই ফিলিংস কাজ করে। তো যমুনা এক্সপ্রেসওয়েতে আগের বারে তো 205 টাকা টোল নিয়েছিল বাইকের, এবারে আবার কত নেয় কে জানে। সম্ভবত এবারে একটু টোল বেড়েছে, কারণ 245 টাকার মতন হবে হয়তো। দেখা যাক, আমরা আগে টোল প্লাজায় যাই, গিয়ে তবেই বলতে পারবো। তো এখানে দাঁড়িয়ে একটা ছবি না তুললে যেন ঠিক হয় না। আমরা রয়েছি এখন যমুনা এক্সপ্রেসওয়ের যে গেটটা রয়েছে ওই গেটের ঠিক সামনে, আর এখানে দাঁড়িয়ে খুব সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলেছি আমরা। আর এই ছবি তোলা কমপ্লিট করে এবার আমরা বেরোবো আগের দিকে। আগে তো টোল প্লাজা একটা রয়েছে, ওখানে বাইকের টোল ফোল দিতে হবে, কত টাকা কি নেয় না নেয় সমস্ত ডিটেলস কিন্তু থাকছে এই ভিডিওর মধ্যে। আর সত্যি বলতে গেলে এই জায়গাটায় ছবি তোলার আমার অনেক দিনের ইচ্ছা ছিল, কিন্তু হয়ে ওঠেনি কখনো। টাইম হয়ে গেছে 2:08, আর আমরা যমুনা এক্সপ্রেসওয়ের যে গেটটা রয়েছে ওখান থেকে সবেমাত্র বেরোচ্ছি এবারে। তো এখানে দাঁড়িয়ে 2-4টে ছবি তুলেছি, আরও 2-4 ছবি তোলার ইচ্ছা ছিল, কিন্তু আকাশে মেঘের কারণে আর বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে অলরেডি। তো এই বৃষ্টিটা আমাদের যেন তাড়া করে বেড়াচ্ছে, কি হচ্ছে ব্যাপারটা আমি ঠিক বুঝেই পাচ্ছি না। যেখানেই আমরা দাঁড়াই একটু ছবি তুলবো, একটু ভিডিও বানাবো, সেই বৃষ্টি এসে ঠিক গন্ডগোল করে দেবেই দেবে। বিশ্বাসই হচ্ছে না আমার এখনও পর্যন্ত যে আমরা 125 সিসির বাইক নিয়ে আজকে যমুনা এক্সপ্রেসওয়ের উপরে গাড়ি চালাচ্ছি। আলিগড় 165 কিলোমিটার, নয়ডা 185, দিল্লি 197, মথুরা হচ্ছে 67 কিলোমিটার। যমুনা এক্সপ্রেসওয়ে ধার দিয়ে এই যে গাছগুলো রয়েছে, এই গাছগুলো কী নাম আমার ঠিক জানা নেই, তবে দেখো কীরকম একভাবে কিন্তু একদিকে হেলে রয়েছে আর হাওয়া হলে জাস্ট দুলছে, দারুণ লাগে কিন্তু এই গাছগুলোকে। সামনে কিন্তু আমাদের টোল গেট দেখতে পেয়ে গেছি। তো এখানেই আমাদের দিতে হতে চলেছে এই পুরো ট্রিপের প্রথম টোল প্লাজাতে টোল, বাইকের টোল। জাস্ট তোমরা ভাবো যে আমরা কতগুলো যে টোল প্লাজা টপকে এসেছি তার কোনো ঠিক নেই। যদি সমস্ত টোল প্লাজাতে বাইকের টোল দিতে হতো তাহলে তো আমাদের পকেট এমনিতেই খালি হয়ে যেত। আর এত দূর আসার পর দিল্লির এত কাছে এসে আমাদেরকে এই টোল প্লাজাতে টোল দিতে হবে বাইকের। তো এই যমুনা এক্সপ্রেসওয়েতে গাড়ি কিন্তু খুব স্পিডে চলে। এখানে দেখা যাচ্ছে 4টে কিন্তু লেন রয়েছে, সব সময় চেষ্টা করতে হবে যে আমরা বাম দিক থেকে যেতে পারি যাতে। আর সব থেকে ডান দিকের যে 2টো লেন রয়েছে ওই লেন দুটো কিন্তু ভীষণই চাপের, কারণ ওইগুলোতে খুব হাই স্পিডে গাড়ি পার হয়। এই দেখো সামনে টোল প্লাজা রয়েছে, তাও গাড়িটা বেরোলে গেছে স্যাঁক করে একদম। এক্সপ্রেসওয়েগুলো যতটা ভালো ততটাই কিন্তু খতরনাকও। টোল প্লাজায় এলে তোমাদের মাথা এমনিতেই গন্ডগোল হয়ে যাবে, মাথা বেশি গন্ডগোল করার দরকার নেই। তোমরা দূর থেকেই দেখতে পেয়ে যাবে মোটামুটি যে এখানে 2 হুইলার বলে লেখা রয়েছে। তো ওই 2 হুইলার যেখানে গ্রিন হচ্ছে ওখানে কিন্তু আমাদেরকে যেতে হবে। এই হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়ের টোল। জাস্ট লুক, পুরো ইউনিক টোল কিন্তু। এর আগে আমি একবার এসেছিলাম, তবে রাত্রিবেলা এত সুন্দরভাবে ভিউ কিন্তু আমরা এনজয় করতে পারিনি। কত টাকা করে নেয় দেখি। कितने करके सर जी, कितने करके? हैं? ए दिल्ली तक जाना है, दिल्ली तक कट लीजिए ना। हाँ हाँ दिल्ली तक कर दीजिए। कितना होगा? हाँ U0527। আমারটা বল। তো বাইকের নাম্বারই মনে নেই আমাদের, কি বাইক নিয়ে বেরিয়েছি এখানে নাম্বার দেখে দেখে বলতে হচ্ছে।
ए दिल्ली तक कितना बोला? 245 205 छिलो। पिछले साल 205 था, इस साल 40 रुपये बढ़ गया। पर्ची रात को जा सकते बाइक लेके? पूरा दिल्ली तक है ना? थैंक यू। তো এই হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়ের টিকিট। এটা প্রতিটা টোল প্লাজা এবারে দেখিয়ে দেখে যেতে হবে। তো এখানে কিন্তু প্রথমে টোল নিচ্ছিল 85। তো আমি বললাম যে 85 কেন, তো বেশি হবে, আমি দিল্লি পর্যন্ত কেটে দিতে বললাম। তোমরাও যখন যমুনা এক্সপ্রেসওয়েতে ভিজিট করবে তোমরাও কিন্তু পুরোটাই একসাথে কাটার চেষ্টা করবে, কারণ আবার কিন্তু তোমাদের টাকা দিয়ে দিয়ে যেতে হবে না। এই একটা টিকিট এবারে সমস্ত জায়গাতে দেখাবো আর আমরা যা সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব। আর এই এক্সপ্রেসওয়ের প্রথমেই দেখতে পাচ্ছি এখানে একটা ক্যাফে মতন রয়েছে খাবার দাবার করার জন্য। তবে এখানে খাবার দাবারের দাম কিন্তু অনেকটাই বেশি। তো যাদের পকেটের জোর রয়েছে তারা এখানে অবশ্যই ভিজিট করতে পারো, আর যারা আমার মতন গরিব রয়েছে তারা কিন্তু নিজের খাবার নিজেরা খেয়ে খেয়ে যেতে পারো আগের দিকে। এখানে খাবার দাবার থেকে শুরু করে পেট্রোল পাম্প সব কিছু কিন্তু ভিতরেই রয়েছে। আমরা যতক্ষণ না দিল্লির আগে পর্যন্ত পৌঁছাতে পারছি ততক্ষণ পর্যন্ত নামতে পারবো না। যমুনা এক্সপ্রেসওয়ের এখানে একটা ময়ূর দেখতে পাইনি আমি এখনও পর্যন্ত। এর আগের বার কিন্তু এই যে রেলিংগুলো রয়েছে এই রেলিংয়ের উপরে উপরে বসেছিল। একটা ময়ূর দেখতে পেলে জাস্ট মজাই আসে যেত। আমরা যত আগের দিকে যাব ময়ূর তো দেখতে পেয়েই যাব, সেটা নিয়ে কথা নেই। পাঞ্জাব হরিয়ানার দিকে প্রচুর ময়ূর পাওয়া যাবে। তো যমুনা এক্সপ্রেসওয়েটা কেমন লাগছে কমেন্টে জানাও। ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। এইখানে কিন্তু কোনো স্পিড লিমিট নেই, তোমরা যে যত খুশি স্পিডে যেতে পারো, কোনো চাপ নেই। তবে আমি বলবো নিজের কন্ট্রোলে বাইক চালানোটাই ভালো। ওভার স্পিডিং করে লোককে দেখাতে গিয়ে একটা দুর্ঘটনার সম্মুখীন হলে তখন কিন্তু লোক বাঁচাতে আসবে না তোমাকে। এই সমস্ত বড় বড় রাইডে নিজেদের দায়িত্ব নিজেদের হাতে। আমরা এখন যমুনা এক্সপ্রেসওয়ের জাস্ট একটু বাইকটাকে ভাগিয়ে মজা নিচ্ছি। তবে আমাদের বাইক যেহেতু 125 সিসি, তো 80-90-এর বেশি কিন্তু উঠছে না। আর এই সমস্ত এক্সপ্রেসওয়েতে 80-90 মানে হচ্ছে বাচ্চাদের খেলা, কোনো ব্যাপারই না। তো এইসব এক্সপ্রেসওয়েতে মোটামুটি 150-200 স্পিডে যাবে গাড়ি, তবে মজা লাগবে। ওরে ভাই এদিকে জাস্ট ভিউটা দেখো। আর যত আমরা আগের দিকে যাব চার চাকাগুলোর খালি গতিবেগ দেখবে, পাশ দিয়ে চলে যাবে স্যাট স্যাট করে একদম বুলেটের মতন। যমুনা এক্সপ্রেসওয়ের রাস্তাটাও কিন্তু অনেকটাই ইউনিক। মনে হবে যে রাস্তার আবার ইউনিক কী আছে, ইউনিক আছে। এই রাস্তাটা পুরো নর্মাল প্লেন রাস্তা নয়, কিন্তু এই রাস্তাটা হালকা চেরা চেরা মতন দাগ রয়েছে, যাতে করে ব্রেক মারলে গ্রিপটা ভালো ধরে। অন্যান্য যে হাইওয়ে থাকে তাতে কিন্তু নর্মাল পিচের রাস্তা হয়, এটা কিন্তু পিচের রাস্তা নয়, এটা হচ্ছে সিমেন্টের ঢালাই রাস্তা রয়েছে। আর তার মধ্যে মধ্যে এরকম চিকচিক চিকচিক দাগ দেওয়া রয়েছে। হ্যাঁ পয়সা নিচ্ছে ভাই, পয়সা নিচ্ছে, তার ফ্যাসিলিটি তো দিতে হবে। এক্সপ্রেসওয়েতে ঢোকার পর ভেবেছিলাম দাঁড়িয়ে একটু আমি ছবি তুলবো, একটু ভিডিও বানাবো বলে জাস্ট একটু আগে আমি দাঁড়িয়েছিলাম। দাঁড়ানোর সাথে সাথে বৃষ্টিটা এসছে দেখো। তো এই পর্যন্ত আসতে গিয়ে আমি প্রায় ভিজে গেছি। এখানে সব ট্যাঙ্গার সব ভিজে দেখতে পাচ্ছ। আর উপরে এরকম একটা ওভারব্রিজ রয়েছে, তার তলায় আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। তো যতক্ষণ না বৃষ্টি থামছে আমরা যাবো না, এখানে সাঁতুর আবার খাবো, খেয়ে তারপরেই রওনা দেবো, এরকম একটা স্কিম আছে। আর এই বৃষ্টিটা কিন্তু বেশিক্ষণ হবে না, যেখানে মেঘ সেখানে কিন্তু বৃষ্টি হচ্ছে। তো 5-10 মিনিটের মধ্যে বৃষ্টি আবার থেমেও যাবে। তো রেনকোট করে কোনো লাভও হবে না আমাদের। আজকের ভিডিওটা আমরা এখানে এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধু ফ্যামিলির মেম্বারের সাথে বেশি করে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো।